উলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন প্রেমেন্দ্র মিত্রের লেখা হাঁস। গৌর শিশির শিবু নয়, এ একেবারে বুনো বাপি দত্ত। যেমন গুঁয়ার তেমনই সন্ডা। এহেন লোককে মেসে নতুন জায়গা দিয়ে কি ভুলি যে হয়েছে, সেদিন রাত্রে হাড়ে হাড়ে বুঝে আমরা সবাই ইষ্ট দেবতা স্মরণ করতে লাগলাম। কুরুক্ষেত্রের বুঝি আর বাকি নেই। বিরাট পর্ব শুরু হয়ে গেছে। অ্যাটম বোমা ফেটেছে। বোমাটা ফাটলো রাত্রের খাওয়া দাওয়ার পর। খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছিল। মফস্বলে যাদের বাড়ি, তাদের কল্যাণে শুক্রবার রাত্রের খাওয়াটা আজকাল এইরকমই হয়। শুক্রবারের পর শনিবার হাফ। হলিডেতে তারা সকাল সকাল বাড়ি যান আর ফেরেন সেই সোমবার সকালে। রবিবারের খেঁটটার অভাব শুক্রবারের রাত্রের ভোজ দিয়েই তারা তাই উসুল করে নেন। মফস্বলীদের মধ্যে বাপি দত্ত একজন, সাঁটিয়েদের ভেতরও। 3 বারের জায়গায় 4 বার চেয়ে খেয়ে যেভাবে সে পাত চাটছিল, ঘনাদা দেখলে বোধহয় ঈর্ষান্বিত হতেন। তাদের খাওয়া রেশারেশির পাল্লায় ঠাকুর চাকরের জন্য কিছু থাকতো কিনা সন্দেহ। কি ভাগ্যি, ঘনাদার শরীর খারাপ বলে না, না খেয়েও নয়, আগেই খেয়ে দিয়ে তার ঘরে চলে গেছেন। পেতলের থালাটা মাজবার দায় থেকে লক্ষ্মণিয়াকে প্রায় নিষ্কৃতি দিয়ে নিজের হাত চুষতে চুষতে বাপি দত্ত বললে, বাহ, চমৎকার। তা মাংসটা সত্যিই অপূর্ব রান্না হয়েছিল। আঙুল চষা শেষ করে ঝকঝকে থালাটার দিকে একবার যেন করুণভাবে চেয়ে বাপি দত্ত বললেন, কেমন? আমি বলি কি না যে মাংস খেতে হয় তো হাঁসের। ও মুরগি বলো আর পায়রা বলো, হাঁসের কাছে কিচ্ছু না, যদি জাত বিগড়ি হাঁস হয়। কেন, উট পাখি হলে মন্দ কি? শিবু একটু ফোড়ন কাটল। উট পাখি? উট পাখি আবার খায় নাকি? বাপি দত্তর বুদ্ধিটা চেহারারই মাপসই। খেলে দোষ কি? একটাতে তোমারও কুলিয়ে যায়, অন্যদের মাংসের হাঁড়িতেও টান পড়ে না। একটু যেন দ্বিধাগ্রস্ত হয়ে বাপি দত্ত বললে, না না, উট পাখি খাওয়াই যায় না। আর তাছাড়া হাঁসের তুলনা নেই, আসল বিগড়ি হাঁস। হাঁস আবার চেনা চাই। কথাটা বলেই বাপি দত্তর কি যেন মনে পড়ে গেল। ঠাকুরকে ডেকে জিজ্ঞাসা করলে, আজ হাঁস কিনে আনলো কে ঠাকুর? ঠাকুর আমাদের ভালো মন্দ বাজার করে। সে কিন্তু সামনে এলেও নীরবেই দাঁড়িয়ে রইল। কই, কে কিনে এনেছ বললে না? তুমি? আগে না বাবু। সে আমি জানতাম। এ হাঁস চিনে আনা তোমার কর্ম নয়, কিন্তু কিনে আনলো কে? আগে আমরা কেউ কিনে আনিনি। তোমরা কেউ কেননি? তাহলে কি বিগড়ি হাঁস নিজে থেকে উড়ে এসে তোমাদের হাঁড়িতে ঢুকলো নাকি? ন্যাকামি করো না, বলো। আগে আপনিই কিনে এনেছেন। আমি কিনে এনেছি? খানিকক্ষণ বাপি দত্তর মুখ দিয়ে আর কথা সরল না। তারপর আমরা টের পেলাম পোলতে আগুন লেগেছে। আমি মানে কাল বাড়িতে নিয়ে যাব বলে যে কটা হাঁস কিনে রেখেছি তাই কেটে রান্না হয়েছে, তাই তোমরা সবাই মিলে ফুর্তি করে খেয়েছো আর আমায় খাইয়েছো। এইবার বোমা ফাটল। কে কে আমার হাঁস কেটেছে? কার এই শয়তানি, আমি শুনতে চাই। আমাদের চোখ যার যার থালার ওপর, কিন্তু উত্তর না দিলে ঠাকুরের নিস্তার নেই। আগে বড়বাবু কেটেছেন। বড়বাবু? বড়বাবু মানে তোমাদের সেই সুটকো মরকট গেজাল চালিয়াত ঘনদা? হে ধরনী, দ্বিধা হও, আমরা তখন ভাবছি, কিন্তু ভাববার সময়ও পাওয়া গেল না। সকরি হাতে এটো মুখ না ধুয়েই বাপি দত্ত তখন সিঁড়ি দিয়ে রওনা হয়েছে ওপরে। আমাদেরও ছুটতে হলো পেছনে। আরে শোনো শোনো দত্ত। কে কার কথা শোনে? ছাদ পর্যন্ত পৌঁছবার আগেই শুনতে পেলাম ঘনাদার ঘরের দরজা সারা পাড়াকে সজাগ করে সশব্দে আর্তনাদ করছে। বর্মা নয়, সিপির সামান্য সেগুন কাঠ, তার আর কতটুকু জান। বাপি দত্তকে এখন সামলানো বুনো মোষের মৌড়া নেওয়ার চেয়েও শক্ত। তবু মরিয়া হয়ে তাকে ধরতে যাব,
এমন সময় দরজা ভেতর থেকেই খুলে গেল। কি ব্যাপার? ঘুম চোখে যেন সদ্য বিছানা থেকে এসে হাই তুলে ঘনাদা বললেন। এত রাত্রে দরজায় টোকা কেন? টোকা শুনেই বোধহয় বাপি দত্ত কাত। পাড়ার লোক যে আওয়াজে ডাকাত পড়ার ভয়ে এতক্ষণ হয়তো লালবাজারে ফোন করেছে, তার নাম টোকা। কিন্তু ভেতরের বারুদ তখনও জ্বলছে। বাপি দত্ত গর্জন করে উঠল। কেন আপনি জানেন না কে আমার হাঁস কেটেছে? আমিই কেটেছি। আপনি কেটেছেন তা আমি জানি, নইলে এত বড় আসপর্দা কার হবে? কিন্তু কার হুকুমে, কোন সাহসে আপনি আমার হাঁস কেটেছেন? বাড়ি নিয়ে যাব বলে বাছাই করে কেন আমার 4-4টে হাঁস? 4টে তো মোটে। ও 4টে হাঁস কিছু নয় আপনার কাছে? কিছুই নয়। এ পর্যন্ত কেটেছি 1232টা। আরও কত যে কাটতে হবে কে জানে। ঘনাদা তার খাটের দিকে বিষণ্ণভাবে পা বাড়ালেন। আমরাও সঙ্গে সঙ্গে, কিন্তু তক্ষুনি থামতে হলো। যাচ্ছেন কোথায়? বাপি দত্ত হুঙ্কার দিয়ে উঠল। আপনার ওসব গুল আমার কাছে ঝাড়বেন না, ওসব চালাকি আমি সব জানি। জানো? ঘনাদা অত্যন্ত বিরক্ত হয়ে ফিরে দাঁড়ালেন। জানো গারুসের চং কাকে বলে? কি বললেন? গারুসের চং। তুমি নয়, হাঁসের নাম। ঘনাদা আশ্বস্ত করলেন। জানো 300 সেরা শিকারী দুনিয়ার সমস্ত জলা জঙ্গলে এই হাঁস খুঁজে ফিরছে। জানো একটা হাঁসের জন্য গলায় গলায় যাদের ভাব, এমন 2-2টো রাজ্য ওর গলা কাটতে পারে। জানো এই হাঁসের একটার পেট কেটে এই কলকাতা শহরটা কিনে নিয়েও যা থাকে, তাতে বাংলা, বিহার, উড়িষ্যা ইজারা নেওয়া যায়। এই শেষের কথাতেই বাপি দত্ত কাবু। তবু গলাটা চড়া রেখেই শুধল। কি আছে সেই হাঁসের পেটে? হিরে মানিক। হিরে মানিক? ঘনাদা অবজ্ঞার হাসি হাসলেন। এই বুদ্ধি না হলে হাঁস শুধু এতকাল খেতেই বা কেন? কি আছে তাহলে? কি আছে? ঘনাদা জুট করে নিজের খাটের ওপর বসলেন। আমরাও যেখানে যেমন পারলাম বসলাম। শিশি সদ্য খাওয়া থেকে উঠে এসেছে বলে সিগারেটের কৌটোটা সঙ্গে আনতে পারেনি। তার দিকে একটু ভৎসনার দৃষ্টিতে চেয়ে ঘনাদা গম্ভীরভাবে বললেন। আছে একটি নস্যির কৌটো। নস্যির কৌটো? আমি ভাবছিলাম কলকে বুঝি কিছুর। বাপি দত্তর বিদ্রুপে কিন্তু আর তেজ নেই। কাঠের ধারে সেও জায়গা করে নিয়েছে। ঘনাদার মুখে তীব্র ভ্রুকুটি দেখা গেল। রাত তো অনেক হলো, এখন শুতে গেলে হয় না? আমরা সন্তস্ত্র। বাপি দত্ত নাছর বান্দা। নস্যির কৌটো কেন? 4-4টে হাঁসের শোক সে প্রায় ভুলেছে মনে হলো। কেন? 1935 সালের জুলাই মাসের 17 তারিখে পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমিতে তুষার ঝড়ে পথ হারিয়ে মরতে বসেছিলাম বলে। দুনিয়ার সেরা শয়তান ফন ব্লুন সদল বলে নেকড়ের পালের মতো আমার পিছু নিয়েছিল বলে। প্রাণ যায় যাক, মান বাঁচাবার আর কোনো উপায় ছিল না বলে। 16,010 ফুট উঁচু গুরলাগিরির ধারের 3 মাইল সোজা খাড়াইয়ের পথে ভূত দেখেছিলাম বলে। আর বন্দুকের শেষগুলিতে চাঙ্গুটাকে মারতে পেরেছিলাম বলে। বাপি দত্তের মুখের হাঁটা আমাদের সকলের চেয়ে বড়। কোনো রকমে হাঁ বুঝিয়ে সে জিজ্ঞাসা করলি। ভূত? ভূতের নাম চাঙ্গু? সেই ভূত আবার গুলিতে মারলেন? ভূত নয়, মারলাম চাটাকে। চাঙ্গু হলো ও অঞ্চলের নেকড়ে বাঘের নাম। ঘনাদা যেন ক্লান্তভাবে একটু থেমে আবার বললেন। তোমরা তো হাত মুখও ধৌনি দেখছি। বাপি দত্তই সবার আগে রুমাল বার করে হাত মুখটা চটপট মুছে ফেলে বললি। নেমন্তন্ন খেতে এসেছি মনে করলেই হয়। হ্যাঁ, তারপর শুনি। তারপর নয়, তার আগে। ঘনাদা শুরু করলেন। কৈলাসটা চক্কর দিয়ে মানস সরোবর আর রাক্ষসতাল হয়ে টাকলাকোটে এসে তখন আটকে গেছি। টাকলাকোট ভারতে আসতে তিব্বতের শেষ গ্রাম। তারপরই বিপুল গিরিদ্বার হয়ে ভারতে নামতে হয়। টাকলাকোটে এসেই শুনলাম বিপুলের গিরিদ্বার বরফ পড়ে বন্ধ হয়ে গেছে। পারাপার হওয়া মানুষের অসাধ্য।
অসময় আসা দরুন এ ধরনের বিপদ যে হতে পারে তা অবশ্য আগেই জানতাম। মানস সরোবরের যাত্রীদের মরশুম অনেক আগেই শেষ হয়ে গেছে। খাস তিব্বতীরাও এ সময় শীত কাটাবার জন্য তৈরি হয়ে গাঁ থেকে নড়ে না। টাকলাকোটের মোড়ল জানালে শীতটা আমায় তাদের গ্রামেই কাটাতে হবে। আপত্তি করলাম না। কাছাকাছি দেখবার শোনবার অনেক কিছুই আছে। 10-12 মাইলের মধ্যে সিমপিলিং গুম্ফা, খেচরনাথ গুম্ফা তো বটেই, তাছাড়া কিছু দূর গেলে এই অঞ্চলে এখনও নাকি ডং পাওয়া যেতে পারে। আর যদি ডং নাও মেলে তো গোয়া কি চো কি না ধ্যান পেলেই বা মন্দ কি। শিবুর কাশির শব্দে ঘনাদা থামলেন। গৌর বললে, এই সবে এক পেট খেয়ে আসছি কি না, মাথাটা কেমন ঝিমঝিম করছে। একটু ভ্রুকুটি করে ঘনাদা বললেন, ও মাথায় ঢুকছে না বুঝি? আমারই দোষ। তিব্বতের কথা বলতে সেখানকার ভাষাই এসে যায়। গোয়া আর চো হলো ছোট আর বড় দু জাতের তিব্বতী হরিণ, আর না আধিয়ান হলো সেখানকার বুনো ভেড়া। আর ডং বুঝি গাধা। ডং কি থাকে? আরে না, ডং গাধা হবে কেন? ঘনাদা যেন বিশেষ তাৎপর্যের সঙ্গে বাপি দত্তের দিকে তাকালেন। ডং হলো বুনো চমড়ি গাই, খুব কমই পাওয়া যায় আজকাল। হ্যাঁ, টাকলাকোটে থাকি আর এদিক সেদিক বন্দুক নিয়ে শিকারে বেরোই। শীতটা সেবার একটু আগেই পড়েছিল। যেদিকে যায় শুধু তুষার আর তুষার। জন্তু জানোয়ার সব শীতের ভয়ে আগেই নিজে নেমে গেছে বোধহয়। বেশিরভাগ দিন শুধু হাতেই ফিরতে হয়। এর মধ্যে একদিন খেয়াল হলো এই শীতের দিনে গিরিদ্বার থেকে আর একবার কৈলাস এবং মানসরোবর দেখব। ভারতবর্ষ থেকে যেতে এই গুড়লা গিরিদ্বার পার হবার সময় প্রথম কৈলাস আর মানস সরোবরের দর্শন পাওয়া যায়। মোড়ল মানা করলে, গুড়লা গিরিদ্বার এখন বরফে মানুষের অগম্য, তাছাড়া আকাশের লক্ষণও নাকি ভালো নয়। তবু কে কার কথা শোনে? বারফু পর্যন্ত 12 মাইল একরকম নির্বিঘ্নেই গেলাম। তারপর কিছু দূর যেতে না যেতেই কোথায় আকাশ কোথায় মাটি আর খেয়াল রইল না। তিব্বতের তুষারঝড় যে কী বস্তু নিজের চোখে যে না দেখেছে সে বর্ণনা করতে পারবে না। যে দেখেছে তারও বর্ণনা করতে ভাষায় গুলোবে না। একেবারে প্রলয় কাণ্ড। ছেঁড়া ঘুড়ির মতো সে ঝড়ে কখনো শূন্যে কখনো মাটিতে পাক খেয়ে কোথা গিয়ে যে পৌঁছলাম জানি না। হাত পাগুলো যে আস্ত আছে তাইতেই তো কোনো অবাক। শিবুর কাশিটা নিশ্চয়ই ছোঁয়াচে। এবার গৌর শিশির দুজনে কাশি চাপতে গিয়ে বিষম খেয়ে কেলেঙ্কারি। ঘনাদার আগে বাপি দত্তই বিরক্ত হয়ে উঠল। কী সব কেসো রুগী এখানে জুটেছে, হাসপাতালে গেলেই তো পারো। কাশির রেশ মেলাবার আগেই ঘনাদা আবার ধরলেন। কিন্তু অবাক হওয়ার তখনও বাকি আছে। তুষার ঝড় যেমন হঠাৎ খেপে ওঠে তেমনই হঠাৎ ঠান্ডা হয়ে যায়। গা ঝেড়ে ঝুড়ে উঠে দাঁড়িয়ে দেখি চেনা কোনো কিছু চোখে পড়ছে না। এক একটা বড় পাহাড় ছাড়া সবই যেন নতুন। তিব্বতে তুষার তেপান্তরে হারিয়ে যাওয়া মানে যে কি আমার চেয়ে ভালো করে আর কে জানবে। 10 দিন 10 রাত হেঁটে মানুষের আস্তানা খুঁজে পাওয়া অসাধ্য। আর 10 দিন 10 রাত টিকলে তো সঙ্গে তো মাত্র দিন দুয়েকের রসদ ছিল, তাও ঝড়ে কোথায় ছড়িয়ে আছে। শুধু হাতের বন্দুকটা, তবু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। যে কোনো দিকে যাওয়ার চেষ্টা করতেই হবে। কিন্তু পা বাড়াতে গিয়ে হঠাৎ চমকে উঠলাম। ঝড়ের ঝাঁকানিতে শেষে মাথাই খারাপ হয়ে গেল নাকি? নইলে অদ্ভুত ব্যাপার কি করে সম্ভব? সেই জনমানবহীন ধুধু তুষার প্রান্তরে বিশুদ্ধ ফিনিশ ভাষায় কে ডাকছে, কে আছো কোথায়? কাছে এসো, আমার কথা শুনে যাও। গায়ে কাঁটা দিয়ে শিরদাঁড়াটার ভেতর শিরশির করে উঠল। যেদিকে চাই কোথাও মানুষ দূরে থাক, একটা কাক পক্ষীও তো নেই। খানিক চুপ করার পর আবার সেই ডাক এলো, এবার ফরাসিতে। নিজের গায়ে চিমটি কাটলাম। ৯৭,৭৫৭কে ৮১,৯২২ দিয়ে গুণ করলাম মনে মনে। না, মাথা তো খারাপ হয়নি একেবারে। এই অশরীরী আওয়াজ তাহলে কেমন করে শুনছি? আবার সেই ডাক, এবার ভাঙা ভাঙা ইংরেজিতে। আশ্চর্য, এ গলা যে খানিকটা চেনাই মনে হচ্ছে। কিন্তু তাই বা কি করে হতে পারে?
7 বছর বাদে এ গলা তো শোনবারই কথা নয়। মিনিট কয়েক থেমেই ঘুরে ঘুরে সেই ডাক আসছে। যেদিক থেকে ডাকটা আসছিল সেই দিকেই এবার গুটি গুটি এগোলাম। কোথাও কোনো একটা ছায়া পর্যন্ত নেই, শুধু থেকে থেকে ওই আওয়াজ। খানিক দূর গিয়েই একেবারে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম। ঝুড়ো তুষারে অর্ধেক প্রায় ঢাকা একটা মানুষের দেহ। এ কি, এ যে সত্যি ডক্টর ক্যালিও, ফিনল্যান্ডের বিখ্যাত বৈজ্ঞানিক। 7 বছর আগে সিনকিয়াং থেকে তিব্বতে যাবার পথে দস্যুদের হাতে যিনি মারা পড়েছেন বলেই সবাই আমরা জানি। তার তিব্বতে যাওয়ার খেয়াল নিয়ে তখন লেখালেখিও হয়েছিল অনেক কাগজে। এবার ব্যাকুলভাবে সেখানে বসে পড়ে ডক্টর ক্যালিওর দেহটা পরীক্ষা করলাম। না, 7 বছর আগে মারা না পড়লেও অন্তত 7 দিন আগে যে তিনি মারা গেছেন এ বিষয়ে সন্দেহ নেই। বরফের দেশ বলে দেহটা তেমন বিকৃত হয়নি। পৃথিবীর শ্রেষ্ঠ একজন রসায়নবিদের এর চেয়ে বুঝি 7 বছর আগে দস্যুর হাতে মারা যাওয়াই ভালো ছিল। এই তুষার প্রান্তরে তিল তিল করে মরতে কি কষ্টই না পেয়েছেন কে জানে। পর মুহূর্তেই শরীরের লোমগুলো খাড়া হয়ে উঠল। ডক্টর ক্যালিওর গলার স্বরে সেই ডাক আবার। তুষার ঢাকা নিস্তব্ধ প্রান্তরে সেটা কোথা থেকে আসছে সব হয়ে চেয়ে দেখলাম। তার মৃতদেহ থেকে অন্তত নয়। উন্মাদ করে দেওয়ার মতোই অলৌকিক ভয়াবহ ব্যাপার, কিন্তু মাথা ঠান্ডা রাখতেই হবে। তা রাখতে না পারলে আর সহজ সুস্থ মানুষ হিসাবে সেখান থেকে ফিরতে হতো না, আর তারপর ফন ব্রুলের সন্ধানও পাওয়া যেত না। গুড়লা গিরিদ্বারের প্রায় 50 মাইল দূরে এই দুর্দান্ত শীতে ফন ব্রুল একান্ত নির্জনে সদল বলে তার ছাউনি যেখানে গেড়েছে, সেখানে কয়েকদিন বাদে সকালে এক পথ হারানো ডোকপা মানে রাখাল গিয়ে হাজির। তুষার ঝড়ে তার সব খোয়া গেছে। উপসে ঠান্ডা এসে আধমরা। এক পাল চমড়ি আর ঝাকুস, অর্থাৎ ভারতবর্ষের গরু আর তিব্বতের চমড়ি মেশানো পশু, নিচে টাকলাকোটে পৌঁছে দিয়ে সে দুজন বন্ধুর সঙ্গে কিছু রসদ নিয়ে যুগল গুম্ফায় ফিরছিল। মাঝে তুষার ঝড়ে কে কোথায় গেছে সে জানে না। ফনব্রুল যেমন শয়তান তেমনই চৌকস। তিব্বতী ভাষা সে ভালো করেই জানে। সামান্য একটা তিব্বতী রাখাল হলেও তবু নানা রকমের প্রশ্ন করে ডোকপাকে পরীক্ষা করে তবে তাকে ছাউনিতে ঠাঁই দিলে। ছাউনি মানে গোটা 5-6 তাঁবু, কিন্তু তিব্বতের শীতের সঙ্গে জোজবার মতো করে তৈরি। একটিতে থাকে ব্রুল নিজে, আর একটিতে তার অনুচরবৃন্দ আর রসদ যন্ত্রপাতি ইত্যাদি। অনুচরের ভেতরে তিব্বত, লাদাখ, সিনকিয়াং সব জায়গার লোকই আছে। ডোকপা লোকটা কাজের। একদিন খেয়ে দিয়ে একটু চাঙ্গা হয়েই শুধু কাজের গুণে সে ব্রুলের নজরে পড়ে গেল। তাঁবু পরিষ্কার, বন্দুক সাফ থেকে সাহেব শুভর হেন কাজ নেই সে জানে না। 2 দিন বাদে তাকে দিয়ে হ্যাসাকবাতি সাফ করাতে করাতে ব্রুল হঠাৎ একটা বুটের ঠোক্কর দিয়ে জিজ্ঞেস করলে, এই বেটা ভূত, এসব সাহেব শুভর কাজ শিখলে কোথায়? আগে হেডিন সাহেবের সঙ্গে ছিলাম কবার। হেডিন সাহেব? বুল অবাক। হেডিন সাহেব? কে হেডিন? আগে গরিবের মা বাপ, সোয়েন হেডিন। ব্রুল সাহেব এবার যেন একটু হতভম্ব। সোয়েন হেডিনের সঙ্গে তুই কাজ করেছিস? তিব্বতের এই অঞ্চল তো তুই তাহলে জানিস কিছু? আগে তা জানি না, এমন সব পাহাড় নদী হ্রদের খবর রাখি এ দেশের লোকেরাও যার নাম জানে না। বেশ বেশ, তোকে আমার কাজে লাগবে বলে ব্রুল বেরিয়ে গেল। তারপর দিন তাঁবু উঠে নতুন পথে রওনা হওয়ার ব্যবস্থা করতেই বোধ হয়। তবে পরের দিন পর্যন্ত ব্রুলকে আর অপেক্ষা করতে হলো না। সেদিনই বিকেলের দিকে কাছাকাছি বুঝি শিকারে গেছিল একটু। সন্ধ্যের পর ফিরে এসে ঘরের ডোকপাকে দেখে একটু বিরক্তই হয়ে উঠল। কে করছে সেখানে এখন, ভূত কোথাকার? হ্যাজাকবাতিটা তুলে এদিক ওদিক ঘোরাতে ঘোরাতে ডোকপা বললে, আগে একটা জিনিস খুঁজছি। জিনিস খুঁজছি? হতভাগা জানোয়ার, এটা তোমার জিনিস খোঁজবার সময়?
কি খুঁজছিস কি? আগে একটু জল। জল? প্রথমটা ব্রুল হাসবে না রাখবে ঠিক করতে পারল না। তার পর মুহূর্তেই তার প্রকাণ্ড বাঘের মতো মুখখানা লাল হয়ে উঠল রাগে। হুঙ্কার দিয়ে বলল, কি এখানে খুঁজছিস? আগে একটু ভারী জল, ডিউটোরিয়াম অক্সাইড। পায়ের তলায় হঠাৎ পৃথিবীটা সরে গেলেও ব্রুল বোধহয় এমন চমকে উঠে ফ্যাকাশে মেরে যেত না, কিন্তু সামলাতে তার বেশিক্ষণ লাগলো না। ছবের শয়তান, বাঘের ঘরে ঘঘের বাসা বলে পাক্কা 6.5 ফুট দুমনি লাশটা নিয়ে ডোকপাড় ওপরে বসে ঝাঁপিয়ে পড়ল। অত বড় লাশটা তো আর চারটিখানি কথা নয়। একদিকে দড়ি ছিঁড়ে তাঁবুর একটা কোণ ঝুলে পড়ল। হ্যাজাক পাটিটা একটু সরিয়ে রেখে বললাম, তাঁবুটা বড়ই ছোট, এর মধ্যে অত লাফালাফি দাপাদাপি কি ভালো? বাপি দত্ত হঠাৎ লাফ মেরে উঠল উত্তেজনায়। ও আপনি তাহলে ডোকপা? আমিও তাই ভাবছিলাম ডোকপাটা এলো কোথা থেকে। করুণা মিশ্রিত অবজ্ঞার সঙ্গে বাপি দত্তর দিকে একবার চেয়ে ঘনদা আবার শুরু করলেন। গাটা ঝেড়ে ঝুড়ে উঠে ব্রুল বেশ একটু হতভম্ব হয়েই আমার দিকে এবার তাকালো। যা শিক্ষা ওইটুকুতেই হয়েছে, তাতে গায়ের জোর পরীক্ষা করবার উৎসাহ আর তার তখন নেই। কিন্তু ভেতরের জ্বালা যাবে কোথায়? গলা দিয়ে সেটা বেরুলো আগুনের হলকার মতো। কে তুই? কি মতলবে এখানে ঢুকেছিস? বললাম তো, শুধু একটা ভারী জলের খোঁজে। এক শিশি যে জল এই হাইড্রোজেন বোমার যুগে বেচলে সারা জীবন পায়ের ওপর পা দিয়ে কাটিয়ে দেওয়া যায়। ডক্টর ক্যালিও প্রাণের মায়া ত্যাগ করে সুদূর তিব্বত এসে যে ভারী জলের এমন স্বাভাবিক এক গুপ্ত হ্রদ খুঁজে পেয়েছেন, পিপে পিপে চালান দিলেও যা 100 বছরে ফুরোবে না। ডক্টর ক্যালিও কাজ সেরে দেশে ফেরবার মুখে নিরীহ সাধারণ পর্যটক ভেবে যে জলের হ্রদ আবিষ্কারের কথা তোমার মতো শয়তানকে বলেছিলেন, আর ডক্টর ক্যালিওর কাছে যে জলের হ্রদের গুপ্ত মানচিত্র কেড়ে নিয়ে তাকে তুষার ঝড়ের মধ্যে একলা মরতে ছেড়ে দিয়ে তুমি এখন হ্রদের সন্ধানে চলেছ। এসব তুই জানলে কি করে? রাগে বিস্ময়ে ব্রুলের গলাটা তখন কাঁপছে। জানলাম ডক্টর ক্যালিওর কাছে। হতে পারে না, ডক্টর ক্যালিওকে কথা বলবার মতন অবস্থায় আমি রেখে আসিনি। তাই নাকি? শয়তানের নিজের মুখে এই শিকারটুকুই চাইছিলাম। কোথা থেকে তুই জানলি আগে বল। তাহলে শোনো, জানলাম ডক্টর ক্যালিওর ভূতের কাছে। ভূতের কাছে? ব্রুল বুঝি খেপেই যায়। হেসে বললাম, হ্যাঁ ভূতের কাছে। আর জেনেছি যে ঠিক, তাতে কোনো সন্দেহ আছে কি? কিন্তু জেনে তোর লাভ কি? হঠাৎ ব্রুল তাঁবুর ধারে রাখা তার বন্দুকটা তুলে নিয়ে আমার দিকে উঁচিয়ে তার চাল আর গলা দুই পাল্টে ফেললে। এ জলের হ্রদ কি তুই কখনো খুঁজে পাবি ভেবেছিস? আর পেলেও তোর মতো কালো মরকটের কাছে ও জল কিনবে কে? বিদ্রুপের হাসি হাসতে গিয়ে হঠাৎ ব্রুল থমকে আমার দিকে হাঁ করে চেয়ে রইল। টুপি সমেত মাথার চুলটা আর তিব্বতীদের চেহারার ধরনের সামান্য যে কটা গোঁফতারি মুখে ছিল তা আমি তখন খুলে ফেলেছি। দাস? হ্যাঁ মুলার, সেই দাস। তোমার সঙ্গে অনেকদিনের বোঝাপড়া যার বাকি। ডক্টর ক্যালিও তোমায় নিরীহ ব্রুল বলেই জেনেছিলেন, কিন্তু আমি তোমার আসল পরিচয়টা ভুলিনি। বিজ্ঞানের কলঙ্ক, জালিয়াত, খুনের ফাঁসির আসামি, জেল পালানো মুলার। জীবনের প্রথমে ল্যাবরেটরির রেডিয়াম চুরি করা ধরা পড়ার পর অনেকবার যে নাম পাল্টেছে সেই। মুলার এবার সত্যিই হো হো করে হেসে উঠল। যাক, ভালোই হয়েছে দাস, নিজে থেকে সুযোগটা আমায় দিয়েছ বলে। মুলার নামটা যারা বলেনি তাদের সংখ্যা আমি কিছু কমাতে চাই। মুলার বন্দুকটা আমার দিকে বাগিয়ে ধরল। হেসে বললাম, স্বীকার করতেই ফিরলে বন্দুকের টোটা আছে কি? হিংস্রভাবে মুলার জবাব দিলে, একটাই আছে, আর সেই একটাই তোমার মতো মরকটকে মারবার পক্ষে যথেষ্ট। কিন্তু মরকট মারা গেলে ভারী জলের হ্রদ আর খুঁজে পাবে কি? পাবো না মানে? রাগে খিঁচিয়ে উঠলেও মুলারের চোখ দেখে বুঝলাম সে অত্যন্ত বিচলিত হয়েছে। সে ম্যাপ
ম্যাপ তুই চুরি করেছিস? রাগে মুলার প্রায় তোতলা। নইলে কি শুধু তোমার খিদমতগিরি করতে তাঁবুতে ঢুকেছি? আরে সামলে সামলে, আমায় মারলে ম্যাপ পাবে কোথায়? সে কি আমার বুক পকেটে তোমার সুবিধার জন্য রেখে দিয়েছি? কোথায় রেখেছিস? বলবো, কিন্তু হ্রদের জলে আমার আধা বকরা চাই। আধা বকরা? মুলার চট করে কি ভেবে নিয়ে বললে। চাই সই, কোথায় ম্যাপ? বলছি বলছি, অত ব্যস্ত কেন? আগে বকরাটা কীরকম শোনো। যে শিশিতে এ জল চালান যাবে সেইটা তোমার, জলটা আমার। কি? এই অবস্থায় ঠাট্টায় একেবারে চিড়বিড়িয়ে উঠে মুলার এক পলকের জন্য বুঝে একটু অসাবধান হলো। এক হাতে বন্দুকটা কেড়ে নিয়ে আর এক হাতে হ্যাজাক বাটিটা আছড়ে ফেলে আমিও তৎক্ষণাৎ তাঁবু থেকে ছুট। হ্যাজাক বাটিটা বৃথাই পড়েনি। ছুটতে ছুটতে দূর থেকে ফিরে দেখলাম তাঁবুগুলো দাউ দাউ করে জ্বলছে। কিন্তু মুলারের মতো শয়তানকে যে ওইটুকুতে ঠেকানো যাবে না, পরের দিন সকালেই তা টের পেলাম। তিব্বতের মতো উঁচু মালভূমি পাতলা হাওয়ায় প্রাণপণ ছুটে ক্লান্তিতে খিদে সত্যিই তখন আমার অবস্থা কাহিল। সেই অবস্থায় মাঝারি গোছের একটা তুষার চূড়োর ওপর উঠে চারিদিকে দেখতে গিয়ে বুকটা হঠাৎ ধস করে উঠল। পিঁপড়ের মতো হলেও বহু দূরে একটা চলন্ত প্রাণীকে দেখা যাচ্ছে। সেটি আর কিছু নয়, মুলার স্বয়ং। আর তার পায়ে স্কি। শয়তানটা যে সঙ্গে করে স্কিও এনেছিল এইটিই ভাবতে পারিনি। শুধু পায়ের দৌড়ে তার সঙ্গে আর কতক্ষণ পারবো? হাতের বন্দুকটা ভার হলেও ফেলে দিতে তো পারি না। প্রাণও যদি যায় এ ম্যাপ মুলারকে পেতে দেব না। এই পণ করে খোলা প্রান্তর ছেড়ে এবার পাহাড়ের গায়ে গায়ে যেতে লাগলাম। কিন্তু খিদে যে 32 নাড়িতে পাক দিচ্ছে, পেটে কিছু না পড়লে আর তো দাঁড়াতেই পারবো না। হঠাৎ পাহাড়ের একটা বাঁক ঘুরেই হাতে যেন স্বর্গ পেলাম। সামনের একটা চূড়োর উপর কটা গারুসের ছং নামে ব্রাহ্মণী বালি হাঁস। শীতের সময় ভারতে গরমে সব জলাই উড়ে যাবার পথে বোধহয় বিশ্রাম করতে নেমেছে। বন্দুকে একটা মাত্র গুলি, কিন্তু তাতেই আহারের সমস্যা মিটে যাবে মনে করার সঙ্গে সঙ্গেই আরেকটা মতলব বিদ্যুতের মতন মাথায় খেলে গেল। কিন্তু গুলি না করে হাঁস ধরি কি করে? সে সমস্যা ভাগ্যই মিটিয়ে দিলে। চমকে দেখি পাহাড়ের অন্য ধার দিয়ে নিঃশব্দে একটা চাঙ্গু মানে নেকড়ে বাঘ ওই হাঁসের লোভেই গুঁড়ি মেরে এগিয়ে আসছে। দুরু দুরু বুকে বন্দুক বাগিয়ে বসে রইলাম। 5, 10, 15 সেকেন্ড। নেকড়েটা ঝাঁপিয়ে হাঁস ধরবার সঙ্গে সঙ্গেই গুলি। নেকড়েটা লুটিয়ে পড়ল মরে, আর তার মুখ থেকে গড়িয়ে পড়ল ভয়েই আধমরা অজ্ঞান হাঁসটা। ছুটে গিয়ে হাঁসটা তুলে নিলাম। না, জখম কিছু হয়নি, শুধু ভয়েই অসার। দেখতে দেখতেই সার ফিরল তার। আর ম্যাপটা পাকিয়ে দলা করে যার মধ্যে রেখেছিলাম সেই ছোট কৌটোটা তার মুখের মধ্যে পুড়ে দিয়ে বেশ করে ঝাঁকুনি দিলাম। কুঁত করে হাঁসটা সেই কৌটোটা গিলে ফেলতেই তাকে শূন্যে ছুঁড়ে দিলাম। পরপর করে দুবার পাখা ঝাপটা দিয়েই সে দূর আকাশে উধাও হয়ে গেল। বুঝলাম হিমালয় পার না হয়ে সে আর থামবে না। সেই হাঁসই ভারতবর্ষে না হোক, দুনিয়ার কোনো না কোনো জলায় শীতকালে আসবেই। আজও তাকে তাই খুঁজছি। কজন বড় বড় বৈজ্ঞানিককে গোপনে কথা জানিয়েছি। তাদের ভাড়া করা অন্তত 300 শিকারিও এই খোঁজে ফিরছে। তাহলে এখনো হাঁসটা পাওয়া যেতে পারে? বাপি দত্ত উৎসাহিত। আলবাত পারে। কিন্তু মুলার কি করলে? বন্দুকের শব্দ পেয়েও আপনাকে ধরতে পারলে না? শিশির যেন সন্দিগ্ধ। তা পারল কই? আর তাই তার কাল হলো। হাঁস উড়িয়ে দিয়ে লুকে পালাবার চেষ্টাতেই ছিলাম, কিন্তু তার আর তখন উপায় নেই। চেয়ে দেখি স্কিতে চড়ে তখন সে একেবারে পাহাড়ের তলায় পৌঁছে গেছে। স্কি ছেড়ে সে উপরে উঠতে শুরু করলো। এবার আমার হাতে খালি বন্দুক, তার হাতে গুলি ভরা বন্দুক। চুরুর এমন জায়গায় আছে যে লুকোবারও উপায় নেই। ক্রমশই সে এগোচ্ছে, আর একটু উঠলেই অনায়াসে গুলি করতে পারবে। খালি বন্দুকটাই তার দিকে ছুঁড়ে মারলাম।
সেটা বেয়ার একটা পাথরে ঠোক্কর খেয়ে এক রাশ তুষার গুঁড়ো উড়িয়ে সশব্দে নিচে গিয়ে পড়ল। তাকে ছুঁতেও পারল না। কি পৈশাচিক তার আনন্দের হাসি তখন! আর উপায় নেই, নড়াবার মতো একটা পাথরও নেই কাছে, বরফও ঝুড়ো। নিজে মুলার তখন ভালো করে বন্দুক বাগিয়ে ধরে তাক করছে। বন্দুকের গুলি তার ছুটল, কিন্তু একটু দেরিতে। মুলার তখন খাড়া পাহাড় দিয়ে তুষারগুলোর সঙ্গে গড়াতে গড়াতে নিজের বরফের নদীর মধ্যে কবর হতে চলেছে। তার সঙ্গে সেই চাঙ্গু মানে নেকড়েটাও। সেইটারই লাশটা শেষ পর্যন্ত কিছু না পেয়ে ছুঁড়ে দিয়েছিলাম। ঘনাদা থামতেই গৌড়ের বেয়ারা প্রশ্ন, আচ্ছা, নস্যির কৌটো পেলেন কোথায়? নস্যি নিতেন নাকি তিব্বতে? নস্যির কৌটো বলেছি বলে, তাই না? ফিল্ম যাতে থাকে সেই ছোট অ্যালুমিনিয়ামের কৌটো মুলারের তাঁবুতেই পেয়েছিলাম। এবার বাপি দত্ত আসল কথাটা তুলল। ভাগ্যিস ডক্টর ক্যালিওর ভূত আপনাকে ডেকেছিল, তার কাছেই তো সব জানতে পারেন। তা ভূতই বলতে পারো, তবে আসলে জিনিসটা টেপ রেকর্ডার। ঘনাদা মুখ টিপে হাসলেন। টেপ রেকর্ডার? আমরাও অবাক। হ্যাঁ, ডক্টর ক্যালিওর। উনি জন্তু জানোয়ার থেকে পাখি টাখির আওয়াজ ও তিব্বতীদের কথাবার্তা তুলে নেবার জন্য ওটি সঙ্গে রাখতেন। শেষ পর্যন্ত মুলারের মতলব বুঝতে পেরে ওই যন্ত্রটি কাজে লাগাবার অদ্ভুত ফন্দি বার করেন। নিজের সব কথা ওই যন্ত্রে তুলে নিয়ে ওইটি লুকিয়ে এক জায়গায় রেখে আসতে পেরেছিলেন মারা যাওয়ার আগে। যন্ত্রটির এমন প্যাঁচ করেছিলেন যে ফিতেটা নিজে থেকেই একবার গুটিয়ে আরেকবার খুলে যায়, কথাগুলোও ঘুরে ঘুরে শোনা যায়। আওয়াজ ধরে আমি যখন যন্ত্রটা খুঁজে বার করি তখন একটা পাথরের তলায় সেটা। অন্য কটা ফিতে থেকে বাকি কথাগুলোও কিছুটা জানতে পারি, কিন্তু যন্ত্রটায় বরফের গুঁড়ো ঢুকে ঝড়ের ধাক্কায় পাথরের ঠোকাঠুকি খেয়ে প্রায় তখন বিকল হয়ে এসেছে। আমি কিছুটা চালাতেই একেবারে বন্ধ হয়ে যায়। ফিতেটা খুলে আনলে পারতেন, বুনো হাঁসের পেছনে ধায়া করার আর দরকার হতো না। শিবুর কেমন বাঁকা মন্তব্য। ঘনাদা কিছু বলবার আগেই বাপি দত্তই শিবুর উপর মারমুখো হয়ে উঠলেন। আনবার হলে ঘনাদা আনতেন না, আহাম্মক। বলাই বাহুল্য, বাপি দত্তই সেই থেকে ঘনাদার সবচেয়ে বড় ভক্ত। হাঁস খেতে খেতে আমাদের অরুচি ধরে গেল। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।